এসএসসি 2025 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে যে কথাটা, পরিসংখ্যান পারেন এমন কোনো শিক্ষার্থী নাই। আমার মনে হয় যে সবাই পরিসংখ্যান পারে, তারপরেও পরিসংখ্যানে যেই জায়গাগুলোতে আসলে সমস্যা থাকে সেটা হলো গ্রাফ অঙ্কন। তো আমরা এইখান থেকে যে একটা ছক নিয়েছি, এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এখান থেকে গ্রাফ আঁকতে বলবে। গ্রাফ হলো তো 3টা ধরন থাকে, এর ভিতরে প্রথমে একটা হলো আয়তলেখ, 2 নম্বর হইলো গণসংখ্যা বহুভুজ, আর একটা হলো অজীব রেখা। এই 3টা গ্রাফ আঁকতে বলে। এখন আমরা এইখান থেকে একটা ছক থেকে এই 3টা গ্রাফ কীভাবে আঁকতে হয়, গ্রাফের বর্ণনা কিভাবে লিখতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কোথায় শেষ করতে হয়, বা কোনটা কীরকম হবে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হন এবং ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখুন এখানে কী দেওয়া আছে, যে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী দেওয়া হলো। তার ভিতরে প্রাপ্ত নম্বর হইল 51 থেকে 55 পাইছে 5 জন, 56 থেকে 60 পাইছে 10 জন, 61 থেকে 65 পাইছে 13 জন, 66 থেকে 70 পাইছে 9 জন, 71 থেকে 75 7 জন, 76 থেকে 80 পাইছে 6 জন। অর্থাৎ এইভাবে বিভিন্ন ধরনের নাম্বার বিভিন্ন ধরনের শিক্ষার্থী পাইছে। টোটাল শিক্ষার্থী হলো 50 জন। এখন আমার কী ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন প্রথম প্রশ্ন থাকতে পারে যে উপাত্তগুলোর আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করো, এটা থাকতে পারে। এবং আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো, এটা থাকতে পারে সাথে। এবং আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, এরপরে 2 নম্বরে থাকতে পারে। 2 নম্বরটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ক্লাসটাতে যেটা সমাধান করব সেটা হলো আয়তলেখ থেকে কীভাবে আমরা প্রচুরক অঙ্কন করব। তার আগে আমাদের মুখ্য বিষয় হলো আয়তলেখটা কীভাবে অঙ্কন করতে হয় এটা। তো আমরা আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে আমাদের যেই সারণী দেওয়া থাকবে এটা থেকে আমরা আরেকটা সারণী তৈরি করে নিতে হবে। কখন তৈরি করে নিব? যখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দেওয়া না থাকে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটাকে একটু যদি দেখাই, আমাদের প্রথম শ্রেণীটা শুরু হয়েছে কত থেকে? আমাদের প্রথম শ্রেণীটা শুরু হয়েছে 51 থেকে 55, এবং দ্বিতীয়টা শুরু হয়েছে 56 থেকে 60। তাহলে এটা 55তে শেষ হইল, এটা 56তে শুরু হইল, মাঝখানে কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। এখন বলতে পারো যে ভাই গ্যাপটা আসলে কোথায়? 55-র পরেই তো 56, তাই না? না, এটা তো অনেক বড় একটা গ্যাপ আছে। যদি আমরা সাপোজ এরকম বললাম যে 55.5, এরকম আমাদের কোনো উপাত্ত থাকতে পারে না? কেউ একজন 55.5 অর্থাৎ 55.5 পাইতে পারে না? অবশ্যই পারে। তো তাকে আমরা কোথায় রাখবো? অর্থাৎ এটা এইখান থেকে দেখেই বলতে হবে যে এটা আসলে বিচ্ছিন্ন, আলাদা আছে। এটাকে অবিচ্ছিন্ন তৈরি করতে হবে যাতে কোনো শিক্ষার্থী বাদ না যায়। সেক্ষেত্রে আমাদের কাজটা কি? আমরা প্রথমে 3টা কলামের একটা সারি তৈরি করব। তাহলে আমাদের কাজ শুরু হয়ে গেল। এখানে আমরা আয়তলেখ অঙ্কনের সারণী, আয়তলেখ অঙ্কনের সারণী। তাহলে সারি হবে 1 2 3 4 5 6 7টা, আর কলাম হবে 3টা। 1 2 3 4 5 6 7। সারি হবে বলছি কয়টা? 1টা 2টা 3টা। প্রথম সারিতে তো শ্রেণীব্যক্তি এটা থাকবেই, আর একটা হইল গণসংখ্যা। এই দুটো আমাদের দেওয়া থাকবে, এই দুটো আমরা দেখে দেখে উঠে নেব। 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। আর গণসংখ্যাগুলো দেওয়া আছে 5, 10, 13, 9, 7, 6। এখন আমরা আরেকটা ঘর অতিরিক্ত করছি। কী জন্য করছি?
অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এটাকে লিখবো এখানে কি, অর্থাৎ বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন অর্থাৎ যেটা বিচ্ছিন্ন নয়। তো অবিচ্ছিন্নটা কি, এটা বের করা খুবই সহজ। আমরা প্রথমে যেটা প্রথম সংখ্যা আছে এটা থেকে 0.5 মাইনাস করব, মানে 51 থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে 50.5, মানে হাফ বিয়োগ করবো, 0.5 বিয়োগ করব। পরেরটার সাথে যে হাফ বিয়োগ করছি এটা ধরে নিব, তাইলে হয়ে গেল। পরেরটার সাথে ধরে নিই, অর্থাৎ 55 সাথে যদি 0.5 নিই তাহলে 55.5। প্রথমটা থেকে 0.5 বিয়োগ করব ক্যালকুলেটর দ্বারা, পরেরটার সাথে 0.5 যোগ করব, এটা গেল। ঠিক এভাবে তাহলে 55.5, 60.5, 60.5, 65.5, 65.5, 70.5, এখানে হলো 70.5, তারপরে 75.5, 75.5 থেকে হইল 80.5। এটা উঠানো শেষ। এখন আমরা গ্রাফ আঁকবো। গ্রাফে আয়তলেখ আঁকার ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু দেখে নেব। আমরা গ্রাফের এক্স অক্ষ বরাবর নিব, এটা গ্রাফ, এটার এক্স অক্ষ বরাবর আমরা কী নেব, শ্রেণীব্যক্তি। এটার মূল বিন্দুটাকে আমরা 0 ধরব, এক্স অক্ষ বরাবর নিব শ্রেণীব্যক্তি, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম। এখন আমরা যদি শ্রেণীব্যক্তি নেই, এখানে আমাদের 51 থেকে 55 ব্যবধান হলো 5, ব্যবধান হলো 5। তো আমরা সাপোজ মনে করলাম যে এই ঘরগুলা 5 করে আছে, গ্রাফের কিন্তু মোটা দাগ দেওয়া থাকে, এই মোটা দাগটা আমি মনে করতে হবে যে আমি মোটা দাগটা আঁকছি, অর্থাৎ প্রত্যেকটা ঘর 5 একক করে আঁকা হয়েছে, এখানে 5 একক। তো সেই ক্ষেত্রে আমি গ্রাফের সর্বপ্রথমে একটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথমে এভাবে 5 ঘর, এভাবে 5 ঘর আমি কাইটা দিব। প্রথম 5টা ঘর এভাবে আমি 5টা 10টা মোটামুটি কিছু ঘর আমি এভাবে কাইটা দিব, কারণ কি আমি 0 থেকে শুরু করতেছি না, আমাদের এখানে সংখ্যা কিন্তু 0 থেকে শুরু না, আরও কিছু সংখ্যা আছে, অর্থাৎ এই জন্য আমি কিছু ঘর এর ভিতরে আবদ্ধ রাখলাম। এখন আমরা শুরু করব কোথা থেকে, এই যে অবিচ্ছিন্নটা বের করছি, এটা কিন্তু কাজে লাগাবো আমরা। তাহলে 50.5 থেকে শুরু, অর্থাৎ আমি এখানে মনে করলাম যে আমার এটা হইল 50.5। তো পরেরটা কত, 55.5, 5 ঘর পরে, তার মানে এটা হইতেছে 55.5। তারপরেরটা প্রথম সারি কিন্তু এটা হয়েছে, এই যে প্রথম সারি। তো দ্বিতীয় সারি আবার শুরু কত থেকে, 55.5 থেকে শুরু। তো এই যে দ্বিতীয় সারি যখন শুরু করবো, এই যে এইটুকু দ্বিতীয় সারি আমি তো 55.5 একবার লিখছি, অর্থাৎ দুইটা যখন থাকে এই যে অবিচ্ছিন্ন করে যে দুইটা থেকে একটা আসবে, তার মানে আমরা এটাকে এইখান থেকে লিখবো। আমি সহজে যদি একটু মার্ক করি, রেড মার্ক করি, তাহলে আমরা এইখান থেকে শুরু করব, এই যে অবিচ্ছিন্ন এইখান থেকে শুরু করে এইটুকু নিব, এইখানে এসে থামবো, এভাবে ধারাবাহিকভাবে আমি লিখে নেব। তাহলে 50 লিখছি, 50.5, তারপর 55.5, তারপরে কত 60.5, 65.5, এভাবে লিখতে থাকবো আমি। তাহলে আমার এরপরে আসতেছে 60.5, এরপরে আসতেছে 65.5, তারপরে 70.5, তারপরে 75.5, তারপরে হইল কত 80.5। আচ্ছা, এটা আমার লেখা শেষ। তাহলে এইভাবে আমি কি এখান থেকে শুরু করে অবিচ্ছিন্ন দ্বারা এই পর্যন্ত লিখতে পারবো, এটা নিয়ে কারোর কোনো সমস্যা আশা করি হবে না। এখন আমি গণসংখ্যা লিখব। গণসংখ্যা এই দিকে আমি প্রত্যেকটা ঘরকে যদি 5 করে ধরি, কারণ এগুলো 5টা করে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর 5 করে দেওয়া আছে, মনে করে নিতে হবে। আমাদের সর্বোচ্চ আসতেছে 13, তাহলে 10, 3 এই পর্যন্ত আসতেছে, অর্থাৎ গ্রাফটা একেবারে চ্যাপটা হয়ে যাইতেছে যদি এক ঘরকে 1 করে ধরি। আর যদি আমরা চাই যে না, আমরা একটু গ্রাফটাকে আরেকটু সৌন্দর্য বর্ধিত করব, তাহলে আমরা এইখানে কিন্তু ক্ষুদ্রতম 5টা করে ঘর আছে, 1, 2, 3, 4, 5টা করে ঘর আছে। তো এইখানে কয়টা, 6, 7, 8, 9, 10, 10টাকে আমি কি ধরলাম 5।
এখন কত হলো কেন ধরছি, কারণ কি বললাম তো, আমি যদি 13 ঘর নিই আমার গ্রাফটা এইটুকুর ভিতরে হয়ে যায়, পুরো গ্রাফটা ফাঁকা থেকে গেল, এটার সৌন্দর্যটা নষ্ট হইতেছে। সেক্ষেত্রে আমরা কী করবো, 2টা ঘরকে 1 ধরবো। তার মানে এখান থেকে এখানে 10টা ঘর, তাহলে হইতেছে 5, এখান থেকে এখানে কয়টা 20টা ঘর, এখানে হইতেছে 10, 30টা ঘর এখানে হইতেছে 15, এখানে 40টা ঘর এখানে হইতেছে 20। সাপোজ আমাদের এই পর্যন্ত আসবো, এরপরে আর আসতেছে না। তো এইভাবে ধরবো। লিখার সময় আমি কিন্তু একটু পরে লিখবো। এখন যদি লিখাটা লিখি আমরা ছক কাগজে, যখন বইতেই ছকটা করার পরে এর নিচেই কিন্তু আমরা লিখবো। কী লিখবো, ছক কাগজে, মানে ডিরেকশনটা যে আসলে আমরা কীভাবে গ্রাফটা করতেছি। ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা প্রথমে কী নিছি, এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 ধরছি। কীভাবে, 55 থেকে 50.5 থেকে 55.5, এখানে কিন্তু এখান থেকে এখানে 5, আর এখানে আমাদের ঘরও কিন্তু আছে 5টা, ঘরও 5টা আছে, ধরছিও 5, তার মানে 1 ঘরকে 1 একক। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক দরে শ্রেণীব্যক্তি এক একক দরে কিনেছি শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম। এখন ওয়াই অক্ষের কাহিনীটা একটু দেখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর আমরা আসলে কী কাজটা করছি। ওয়াই অক্ষ বরাবর কিন্তু 1 ঘরকে 1 ধরেই নেয়, 2 ঘরকে 1 ধরছি, কারণ কি এখানে 10 ঘর, এখানে ধরছি কত 5, 20 ঘর যাওয়ার পরে ধরছি 10, তার মানে ক্ষুদ্রতম প্রতি 2 ঘরকে ধরছি, 2 ঘরকে 1 একক। ধরে কিনেছি গণসংখ্যা নিয়ে আয়তলিকা আঁকা হলো। গণসংখ্যা নিয়ে আয়তলিক আঁকা হলো। তাহলে আমরা এখন আয়তলেখ আঁকবো। এই ডিরেকশনটা আমাকে খুব যত্ন সহকারে লিখতে হবে যে আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে 1 করে ধরছি, তার মানে ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর যখন ধরছি আমরা চাইলে 1 একক ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা গ্রাফের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রতি 2টা ঘরকে 1, এই যেখানে 10 পর্যন্ত হয়েছে 5, মানে 2 ঘরকে 1 ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলিক আঁকা হলো। এখন আমাদের যে কাজটা আমরা প্রথমে এটা করব, আমাদের প্রথম 50 থেকে 50.5 থেকে 55.5 কত আছে গণসংখ্যা 5। তাহলে আমাদের এইটা প্রথম সারি, প্রথম কলাম। প্রথম কলামে আমাকে 5 পর্যন্ত আসতে হবে। আমি একটু রেড মার্কার দিয়ে মার্ক করি, তাহলে দেখতে সুবিধা হবে। এই পর্যন্ত আসতেছে আমার 5। দ্বিতীয়টা দেখে আমি, দ্বিতীয়টা আসতেছে 10, তার মানে আমার দ্বিতীয় সারি কোনটা, এইটা, এই সোজা এখানে কত, এইখানে 10, এই পর্যন্ত 10। প্রথমে হইলো, এটা হলো কত আছে 5, মানে এই যে 5 নিছি, তারপর এটা 10, এখান থেকে এই যে 10 পর্যন্ত আসছে, এরপর এটা আছে 13, তাহলে এইখান থেকে 13 কোথায় আসবে, 15 নিচে। সাপোজ আমরা যদি এইখান থেকে চিন্তা করি, আমাদের এইখানে হইলো 15, তার নিচে আমরা যদি 13 দেখি, তাহলে এইখানে হইল 10, আচ্ছা এটা হইল 12, 13 হইল এইখানে, এই সোজা হইল 13। কারণ কি এখানে যখন ঘর দেওয়া থাকবে 26টা ঘর হবে। কীভাবে, এখানে নিলে 25টা, আর একটা নিলে 26টা, ডাবল নিব আমরা। এরপরে আছে কত 9, মানে 18টা ঘর। তাহলে আমরা এইখান থেকে যে 18টা, এখানে 5টা, 10টা, 15টা, 20টা হয়, এখানে 20টা থেকে 2 ঘর নিচে, এখানে হইল 18টা, তার মানে 9, 7, 14টা ঘর নিতে হবে। তাহলে 14টা ঘর যদি হয় 5, 10, 15 হয়, 15 থেকে 1 কম, তাহলে হবে 14টা ঘর হবে এখানে। এরপরে আছে কত 6, মানে 12টা ঘর, অর্থাৎ 10, এই যে 5-এর একটু উপরে হইলো 6, তাহলে এখানে হইলো 10, আর হইলো এখানে 2, 12। এইভাবে আমরা দাগগুলা দিব। দেওয়ার পর এগুলোকে আমরা স্কেল দিয়ে সোজা করে এখন টাইনা দেবো, দেখাই দিচ্ছি কীভাবে।
তাহলে প্রথম ঘর হলো এই পর্যন্ত, তাহলে এইটাকে আমরা এইভাবে স্কেল দ্বারা মার্ক করব। আমি একটু বাহিরে লিখছি কেন, বুঝার স্বার্থে, কিন্তু যখন তোমরা পেন্সিল দিয়ে লিখবা তখন একদম দাগের উপরে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি একটু বাহিরে লিখতেছি যাতে বোঝা যায় আর কি। এটা এই যে এটা প্রথমটা 5, তারপরটা কত 10, তাহলে 10কে আমি এভাবে মার্ক করে দিতেছি। এটা 10 মার্ক হয়ে গেল। এইটা না দিলে হবে, এটা সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখাচ্ছি, তারপর কত 13টা মার্ক করে দিতেছি আমি। 13, তারপরেরটা আছে কত 9, তাহলে এখান থেকে 9 হলো কোথায়, এই পর্যন্ত 9, এই পর্যন্ত 9, তারপরেরটা আছে কত 7, তাহলে 7এরটা আছে এই পর্যন্ত, তারপরেরটা আছে 6, লাস্টেরটা। ঠিক এইভাবে আমাকে বক্স করতে হবে। বক্স করতে গেলে যদি আমি এইটা বক্স একটু সৌন্দর্য নষ্ট হচ্ছে, থাকলেও সমস্যা নেই। এটা হইলো আয়তলেখ আর কি, যে আমি কী করবো, এইভাবে প্রত্যেকটা বিন্দুকে এভাবে আমি সোজা সোজা আকারে যোগ করব। তো আমি আরেকবার বলতেছি কীভাবে, প্রথমটা হইলো 5, এই যে 5 পর্যন্ত আসছে, তারপর এটা 10, এই যে 10 ধরছি যেখানেই সোজা আসছে, তারপর এটা 13, তাহলে 13, এখানে 13 কিন্তু 10 আর 15 মাঝখানে হইব 13, এই পর্যন্ত, তারপর এটা 9, 10-এর থেকে একটু নিচে 9, তারপর এটা কত 7, তাইলে 5-এর উপরে হইলো 7, 6, 5-এর একটু উপরে, এই 5-এর একটু উপরে হইলো 6। মোটামুটি কথা এটা আয়তলেখ আঁকা শেষ। এখন যদি অনেকে চাই ডিজাইন করবো একটু পেন্সিল দেওয়া হালকা করে একটু ঝাপসা করে দিতে, যাতে আলাদা, এটা যে আলাদা হয়েছে একটু বোঝা যায়, এই জন্য, আর কিছু না। যদি দাগগুলো আমার স্পষ্ট হয় তাও দরকার নাই। এটা হলো আয়তলেখ, এটা গ্রাফটা, এটা হলো নিয়ম। এরপরে আসি আমরা দ্বিতীয় দফা, আমাদের যে কাজ হলো আমরা আয়তলেখ থেকে অনেক সময় কিন্তু প্রচুরক বের করতে বলে। আয়তলেখ থেকে প্রচুরক কীভাবে বের করবো আমি একটু সহজে বলি। আয়তলেখ থেকে প্রচুরক বের করতে হলে আমাকে গ্রাফের দিকে তাকাবো, গ্রাফের সর্বোচ্চ চূড়াটা কোথায় আমি এটাকে নির্ণয় করব। তাহলে আমার সর্বোচ্চ চূড়া হলো কোথায়, এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু সর্বোচ্চ চূড়া, এবং ওই বিন্দুগুলারই নিম্ন চূড়া কোথায়, ওই বিন্দুগুলার নিম্ন চূড়া। তাহলে এই বিন্দুর নিম্ন চূড়া কোথায়, এখানে না, আবার এই বিন্দুর নিম্ন চূড়া কোথায়, এখানে না, উচ্চ চূড়া নিম্ন চূড়া, এটা কিন্তু সীমাটা আমাকে ধরতে হবে যে কোথায় উচ্চ সীমা আর হলো নিম্ন সীমা। এখানে এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা। এখন এগুলোকে আমি কি করব, যোগ করব। এই উচ্চ সীমা আর নিম্ন সীমা এগুলোকে আমি কি করব, যোগ করব। তাহলে আমি এখানে একটু যোগ করে দিই, তাহলে সহজ হবে। এইভাবে উচ্চ সীমা নিম্ন সীমা কী করবো আমরা, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যোগ করবো। যোগ করার পর একটা যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ক্রস হবে। এই বিন্দুটাকে আমরা সোজা নিচের দিকে নামিয়ে দেব। তাহলে আমরা এই বিন্দুটাকে সোজা নিচের দিকে নামিয়ে দিই। এটাকে আমরা সোজা নামিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা এখানে এটা লিখব, এই বিন্দুটা কততে, এই বিন্দুটাকে এখানে লিখব 65.5-এর পরে আর হলো 60.5 আর 65.5-এর মাঝখানে আছে কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে 62, 61, 62, 63 হয়, 63, এই দুটার মাঝখানে পাই কত 63। তার মানে এটার প্রচুরক কত হবে, 63 হবে। তো প্রচুরক যদি এইভাবে অনেক সময় বের করতে বলে, বোর্ডের প্রশ্নতে আসে, এই জন্য এটা করে দিলাম। অনেক সময় থাকে না, আমার এই ঝামেলার দরকার নেই, আমার শুধু গ্রাফ রাখতে পারলেই হবে। আমি আশা করি যে এটা খুব সহজে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে এগুলো শেয়ার করে দিবেন, প্রত্যেকের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন পর্ব পেতে আমাদের সাথেই যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।